আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল হান্নান বড়বিনা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের জারণ সংখ্যা কী এবং জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে জানাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই জানো, যখন কোনো পরমাণু ইলেকট্রন দান করে তখন পরমাণুটি ধনাত্মক আধান প্রাপ্ত হয় এবং যখন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তখন পরমাণুটি ঋণাত্মক আধান প্রাপ্ত হয়। আর ইলেকট্রন দান এবং গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট আধানের সংখ্যাকে জারণ সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জারণ সংখ্যা নির্ণয় করতে হলে কিছু বিষয় আমাদের জানতে হবে। লক্ষ্য করো, আমি কিছু রুলস লিখেছি। রুলস নাম্বার 1, একক পরমাণু জারণ সংখ্যা 0। নাম্বার 2, একই পরমাণু দ্বারা গঠিত অণুতে পরমাণুসমূহের জারণ সংখ্যা 0। নাম্বার 3, গ্রুপ 1 এর মৌলসমূহের জারণ সংখ্যা সর্বদা +1, গ্রুপ 2 এর মৌলসমূহের জারণ সংখ্যা সর্বদা +2। গ্রুপ নাম্বার 5, হ্যালোজেন মৌলসমূহের জারণ সংখ্যা সাধারণত -1, তবে অক্সিজেনের সাথে যুক্ত থাকলে পজিটিভ হবে। নাম্বার 6, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হবে যখন অধাতব মৌলের সাথে যুক্ত থাকবে এবং -1 হবে যখন ধাতব মৌলের সাথে যুক্ত থাকবে। নাম্বার 7, অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত -2, তবে হাইড্রোজেন পার অক্সাইডে -1 এবং সুপার অক্সাইডে -1/2। নাম্বার 8, ফ্লুরিনের জারণ সংখ্যা সর্বদা 1। নাম্বার 9, নিরপেক্ষ যৌগে পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা 0। নাম্বার 10, মনো অ্যাটমিক আয়নের জারণ সংখ্যা আয়নের আধান সংখ্যার সমান। নাম্বার 11, পলি অ্যাটমিক আয়ন এ পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা আয়নের আধান সংখ্যার সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একক পরমাণুগুলো হচ্ছে Na, Mg, Ca ইত্যাদি, আর এদের জারণ সংখ্যা 0। আর একই পরমাণু দ্বারা গঠিত অণুগুলো হচ্ছে N2O2 H2, আর এদের জারণ সংখ্যা 0। মনো অ্যাটমিক আয়ন এর জারণ সংখ্যা আয়নের আধান সংখ্যার সমান। মনো অ্যাটমিক আয়নগুলো হচ্ছে Na1+, Mg2+, Ca2+, Cl1-, O2- ইত্যাদি, আর এদের জারণ সংখ্যা তার আধান সংখ্যার সমান। অর্থাৎ সোডিয়াম আয়নের জারণ সংখ্যা +1, ম্যাগনেসিয়াম আয়নের জারণ সংখ্যা +2, ক্যালসিয়াম আয়নের জারণ সংখ্যা +2। পলিঅ্যাটমিক আয়ন এ পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা আয়নের আধান সংখ্যার সমান। পলিঅ্যাটমিক আয়নগুলো হচ্ছে SO4 2-, CO3 2- ইত্যাদি, আর এই পলিঅ্যাটমিক আয়নে বিদ্যমান
পরমাণু সমূহের মোট জনসংখ্যা তার আধান সংখ্যার সমান। অর্থাৎ সালফারের একটি পরমাণু, অক্সিজেনের 4টি পরমাণুর মোট জনসংখ্যা হবে -2। একইভাবে কার্বনের একটি পরমাণু, অক্সিজেনের 3টি পরমাণুর জনসংখ্যার যোগফল হবে -2। লক্ষ্য করো অক্সিজেন এর জনসংখ্যা সাধারণত -2, হাইড্রোজেন পারঅক্সাইডে -1, সুপার অক্সাইডে -12। এখানে অক্সিজেনের জনসংখ্যা -2 গুণন পরমাণু সংখ্যা ইকুয়াল -6। আর আমরা জানি এই পলিঅ্যাটমিক আয়নে পরমাণু সমূহের মোট জনসংখ্যা তার আধান সংখ্যার সমান, অর্থাৎ -2 হবে। আর -2-র জন্য আমাদের আরও প্রয়োজন +4। সুতরাং কার্বনের জনসংখ্যা +4, অক্সিজেনের জনসংখ্যা -2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা যৌগে বিদ্যমান পরমাণু সমূহের জনসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। লক্ষ্য করো, Na2S2O3 এখানে অক্সিজেনের জনসংখ্যা -2 গুণন পরমাণু সংখ্যা 6/3 ইকুয়ালস -6। সোডিয়াম 1 নম্বর গ্রুপের মৌল। সোডিয়ামের জনসংখ্যা +1 গুণন পরমাণু সংখ্যা +2। আর আমরা জানি নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট জনসংখ্যা 0। 0 হতে হলে আমাদের সালফারের জনসংখ্যা হওয়া লাগবে। সালফার এখানে 2টি পরমাণু আছে, তাদের মোট জনসংখ্যা হতে হবে +4। সুতরাং সালফারের একটি পরমাণুর জনসংখ্যা হবে +2, সোডিয়ামের +1, অক্সিজেনের -2। KClO3 অক্সিজেনের সাধারণত জনসংখ্যা -2, সুতরাং অক্সিজেনের জনসংখ্যা -2 গুণন পরমাণু সংখ্যা 3 -6। পটাশিয়াম 1 নম্বর গ্রুপের মৌল, সুতরাং তার জনসংখ্যা +1। আর নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট জনসংখ্যা +0 হবে। তো 0 হতে হলে আমাদের আরও প্রয়োজন +5। সুতরাং ক্লোরিনের জনসংখ্যা +5, পটাশিয়ামের জনসংখ্যা +1, অক্সিজেনের জনসংখ্যা -2।
K2 Cr2O7। এখানে অক্সিজেনের যে অনুসংখ্যা -2 গুণন পরমাণু সংখ্যা 7, 7 × -2 -14। পটাশিয়াম 1 নম্বর গ্রুপের মৌল, পটাশিয়ামের জনসংখ্যা +1 গুণন 2, 2 × +1 +2। আর আমরা জানি নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট জনসংখ্যা 0। সুতরাং 0 হওয়ার জন্য আমাদের প্রয়োজন +12। আর এখানে ক্রোমিয়ামের পরমাণু আছে 2টি, তাহলে আমরা যদি মোট জনসংখ্যাকে 2 দিয়ে ভাগ দিই তাহলে ক্রোমিয়ামের জনসংখ্যা পাই +6। ম্যাগনেসিয়াম অক্সাইড, অক্সিজেন এর জনসংখ্যা সাধারণত -2। ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপের মৌল, তার জনসংখ্যা +2 = 0। সুতরাং ম্যাগনেসিয়ামের জনসংখ্যা +2, অক্সিজেনের জনসংখ্যা -2। পটাশিয়াম ক্লোরাইড, এখানে পটাশিয়ামের জনসংখ্যা বের করব। আমরা জানি যে হ্যালোজেন মৌলের জনসংখ্যা সাধারণত -1, আর অক্সিজেনের সাথে যুক্ত থাকলে পজিটিভ হবে, তবে এখানে অক্সিজেনের সাথে যুক্ত নেই, কাজেই ক্লোরিনের জনসংখ্যা -1। আর আমরা জানি নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট জনসংখ্যা 0, তাহলে 0 হওয়ার জন্য আমাদের প্রয়োজন +1। সুতরাং পটাশিয়ামের জনসংখ্যা +1। ZnH2, লক্ষ্য করো হাইড্রোজেন এখানে ধাতব মৌলের সাথে যুক্ত আছে, আর ধাতব মৌলের সাথে যুক্ত থাকলে জনসংখ্যা -1। -1 গুণন 2 -2। আর আমরা জানি নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট জনসংখ্যা 0, আর এই 0 হওয়ার জন্য Zn এর জনসংখ্যা হতে হবে +2। সুতরাং জিঙ্কের জনসংখ্যা +2। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আরও লক্ষ্য করো CuI, আয়োডিন একটি হ্যালোজেন মৌল, আর হ্যালোজেন মৌল যদি অক্সিজেনের সাথে যুক্ত থাকে প্লাস হবে, আর বাকি সকল ক্ষেত্রে -1। তো এখানে আয়োডিনের জনসংখ্যা -1, আর একটা নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট জনসংখ্যা 0, তাই 0 হওয়ার জন্য কপারের জনসংখ্যা হতে হবে +1। সুতরাং কপারের জনসংখ্যা +1। CaClO4 2, অক্সিজেন এর জনসংখ্যা -2 ইন্টু পরমাণু সংখ্যা 4 × 2 8, 8 × -2 -16।
ক্যালসিয়াম 2 নম্বর গ্রুপের মৌল, তাই ক্যালসিয়ামের জনসংখ্যা +2 -6 এবং ক্লোরিনের জনসংখ্যা মিলে 0 হতে হবে। অর্থাৎ ক্যালসিয়াম, ক্লোরিন এবং অক্সিজেন এদের মোট জনসংখ্যা হতে হবে 0, আর 0 হওয়ার জন্য আমাদের আরও প্রয়োজন +14। আর এখানে ক্লোরিনের পরমাণু আছে 2টি, তাহলে ক্লোরিনের একটি পরমাণুর জনসংখ্যা অর্থাৎ ক্লোরিন পরমাণুর জনসংখ্যা হচ্ছে +7। প্রিয় শিক্ষার্থী বন্ধু, পরবর্তী ক্লাসে জারণ বিজারণ বিক্রিয়া কী এবং জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ একই সাথে সংঘটিত হয় এ সম্পর্কে আলোচনা করা হবে। আজকে এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ফি আমানিল্লাহ।